হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি এলহাম হুসাইন। সবাইকে আফ্রিকি সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আফ্রিকার অরেচার নিয়ে দু একটি কথা বলবো। অরেচার শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন উগান্ডার একজন স্কলার, লিঙ্গুইস্ট এবং উত্তর ঔপনিবেশিক সাহিত্যতাত্ত্বিক পিও জিরিমো। তিনি এই শব্দ 1960 এবং 70 দশকের প্রথমার্ধে জনপ্রিয় করে তোলেন এবং এই শব্দ ব্যবহারের পেছনে তিনি ইউরোসেন্ট্রিক যে শব্দবন্ধ অর্থাৎ ওরাল লিটারেচার, সেটির বিরুদ্ধে একটি প্রতিপ্রপঞ্চ বা কাউন্টার ডিসকোর্স নির্মাণ করেন। অর্থাৎ ওরাল লিটারেচার বলতে ইউরোপিয়ানরা যা বোঝেন, পিও জেরিমো তার চাইতে আরও অনেক অনুষঙ্গকে তিনি এই শব্দ দিয়ে ধরে বুঝাতে চেয়েছেন। অর্থাৎ অরেচারের মধ্যে শুধু মুখে মুখে যে গল্প, গান, কবিতা যুগ যুগ ধরে মানুষ বলে আসছে, শুনে আসছে, সেটা নয়। আফ্রিকার সমাজে যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা হয় নানান উৎসবে এবং উদযাপনে, তিথি পার্বণে, সেগুলোকেও পিও জিরিমো অরেচারের অংশ হিসেবে চিহ্নিত করেছেন। মুখভঙ্গি অথবা নাটকের উপস্থাপনার সময় যে বিশেষ ধরনের শারীরিক যে ভাষা বা অঙ্গভঙ্গি প্রকাশ করা হয়, সেটিকেও তিনি অরেচার বলেছেন। তো আফ্রিকার সাহিত্যে অরেচার শব্দটির যে ব্যঞ্জনা, দন্তকতা বা তাৎপর্য, সেটি কিন্তু ইউরোসেন্ট্রিক যে শব্দবন্ধ ওরাল লিটারেচার তার থেকে আলাদা এবং এর ব্যাপ্তি ব্যাপক। আফ্রিকার অরেচার আসলে আফ্রিকার স্মৃতিভাণ্ডার। আফ্রিকাকে জানতে গেলে আফ্রিকার অরেচারকে জানা অতি জরুরি, অত্যাবশ্যক। কারণ আফ্রিকার যে হাজার হাজার বছরের পথ চলা, সময়ের সিঁড়ি বেয়ে আজকের এই অবস্থায় আসার যে গল্প, সেই গল্প কিন্তু আফ্রিকার অরেচারে আছে। এবং এই গল্পগুলো, অরেচারের যে গল্প, তার মধ্যে যে নৃত্য, তার মধ্যে যে নানান রকমের বাদ্যযন্ত্রের ব্যবহার, মুখভঙ্গি এবং নানান যে শারীরিক যে প্রকাশভঙ্গি, সব কিছু কিন্তু আফ্রিকার যে নিজস্বতা, আফ্রিকার যে গল্প, আফ্রিকার যে পরিচয়, এই সব কিছুর স্মারকবাহী। এবং এই গল্পগুলো আফ্রিকার খুবই শক্তিশালী পেডাগজিক্যাল টুল বা শিক্ষাদানের অন্যতম প্রধান অনুষঙ্গ বা অস্ত্র। তো আফ্রিকার গল্প বা আফ্রিকার অরেচার, এটার আরেকটি বিশেষত্ব আছে। সেটি হলো যে আফ্রিকার জনগোষ্ঠীর মধ্যে প্রায় 2000-এর মতো ভাষা আছে, কিন্তু অনেক ভাষার লিপি অথবা অ্যালফাবেট বলি আমরা যাকে, সেটি নেই। যেমন গিকুয়ু ভাষায় যে কেনীয় সাহিত্যিক গুগি ওয়া থিয়ঙ্গো লিখেছেন, গুগি ওয়া থিয়ঙ্গো নিজে এই ভাষার নির্মাণ করেছেন। তিনি পেয়েছেন এই ভাষার মৌখিক রূপ, তারপর অনেক শব্দবন্ধ তিনি নিজে তৈরি করেছেন এবং সেই শব্দবন্ধগুলো ব্যবহার করে তিনি আবার সাহিত্য রচনা করেছেন। তো এই কাজ করে তিনি এই ভাষাকে একটি অস্তিত্ব বা এই ভাষার একটি শক্ত অবস্থান নির্মাণ করেছেন, এই ভাষাকে রূপ দিয়েছেন। কিন্তু এই যে আফ্রিকার ভাষার লিপি নেই, সেই জায়গাতেই কিন্তু, এই দুর্বলতার জায়গাতেই ইউরোপের নানান ভাষা ঢুকে গেছে। নানান দেশের ঔপনিবেশিকরা এসে তাদের ভাষা ঢুকিয়ে দিয়েছেন, তাদের চিন্তা কাঠামো ঢুকিয়ে দিয়েছেন
এবং এইভাবে আফ্রিকাকে তারা অপরায়িত বা আদারাইজ করেছে। তো সেই আদারাইজেশনের বিরুদ্ধে প্রতিপ্রপঞ্চ বা কাউন্টার ডিসকোর্স নির্মাণের একটি অন্যতম প্রধান এবং শক্তিশালী হাতিয়ার কিন্তু এই অরেচার। এই অরেচার আফ্রিকার সাহিত্যে ব্যাপকভাবে ব্যবহার করেছেন এবং এখনও আফ্রিকার অনেক সাহিত্যিক তা করে চলেছেন আফ্রিকার প্রকৃত স্বরূপ বিশ্বের সামনে উপস্থাপনের জন্য। এবং আফ্রিকাকে চিনতে হলে তার অরেচার আমাদের জানতে হবে। যেমন চিনুয়া আচেবে তার থিংস ফল অ্যাপার্টে একটি গল্প হাজির করেছেন এই অরেচার থেকে। গল্পটা এরকম যে এই উপন্যাসের যিনি প্রধান চরিত্র ওকনকো, তার স্ত্রী একওয়েফি তার মেয়ে এজিনমাকে একটি গল্প শোনাচ্ছে। গল্পটার যে প্রেক্ষাপট সেটি এইরকম যে ঔপনিবেশিকরা আফ্রিকায় আসার পূর্বে এখানকার মানুষদের মধ্যে প্রতারণা, ছলনা, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বঞ্চনা এসব চর্চা ছিল না, কিন্তু ঔপনিবেশিকতার অভিঘাতে এই বাজে চর্চাগুলো এখানকার মানুষদের মধ্যে চালু হয়েছে বা ঢুকে গেছে। তো সেটি বুঝাতে গিয়ে তিনি একটি গল্প শোনাচ্ছেন। গল্পটা এরকম যে একবার আকাশের দেবতা সব পাখিদের নিমন্ত্রণ জানালো। তো সব পাখি নিমন্ত্রণ খেতে যাবে, সবার মধ্যে সাজ সাজ রব। তখন কচ্ছপ এই পাখিদের অনুরোধ করলো তাকে যেন এরা সাথে করে নিয়ে যায়। পাখিরা জানতো যে কচ্ছপ আসলে ধূর্ত, প্রতারক, তবুও তাদের মধ্যে দয়া বা মায়া তৈরি হলো এই কচ্ছপের জন্য এবং কচ্ছপকে সবাই একটি করে পালক ধার দিল। এই পালকগুলো দিয়ে কচ্ছপ দুটি পাখা বানিয়ে পাখিদের সাথে উড়ে আকাশে গেল। সেখানে নিমন্ত্রণের টেবিলে খাবার পরিবেশন করা মাত্রই কচ্ছপ সব খাবার খেয়ে ফেলল। পাখিরা তেমন কিছুই খাবার পেল না এবং এরা রাগ করে ক্ষোভে দুঃখে তাদের যে ধার দেওয়া পালকগুলো সব ফিরিয়ে নিল। কচ্ছপ পড়ে গেল বিপদে। সে কিভাবে নামবে, তার তো পাখা নেই। তখন সে পাখিদের অনুরোধ করলো যে তোমরা আমার স্ত্রীকে বলবে যেন বাড়ির উঠোনে কিছু নরম জিনিস ছড়িয়ে রাখে, আমি এখান থেকে ঝাঁপ দেব। তো পাখিরা তো রাগ করেছিল। তারা পৃথিবীতে ফিরে এসে কচ্ছপের স্ত্রীকে বলল যে শোনো, তোমার স্বামী অনেক খেয়ে দিয়ে বেশ শক্তিশালী, পুষ্ট, বলিষ্ঠ হয়েছে, সে ঝাঁপ দেবে আকাশ থেকে এই উঠোনে। তুমি শক্ত কিছু জিনিস যেমন পাথর, তারপরে আরও শক্ত কিছু উপকরণ এখানে ছড়িয়ে রেখো। তো ছড়িয়ে রাখলো কচ্ছপের স্ত্রী এবং কচ্ছপ যথারীতি আকাশ থেকে ঝাঁপ দিয়ে যখন পড়ল তখন তার খোলস ভেঙে খান খান হয়ে গেল। তখন কচ্ছপের স্ত্রী এই কচ্ছপকে নিয়ে গেল স্থানীয় এক বৈদ্যের কাছে। বৈদ্য তার যে বিদ্যা সেটা কাজে লাগিয়ে কচ্ছপের এই ভাঙ্গা খোল একটু 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 করে জোড়া লাগিয়ে দিল। সেই থেকে কচ্ছপের খোল এইরকম অমসৃণ। এই যে গল্পটি, এটা আফ্রিকার সময়ের সিঁড়ি বেয়ে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চারিত হয়েছে। এরকম অসংখ্য গল্প আছে। এই গল্পগুলোর মধ্য দিয়ে আমরা দেখছি যে মন্দ কাজের শাস্তি এবং ভালো কাজের পুরস্কার, এইভাবে নানান গল্পের মধ্য দিয়ে আফ্রিকার যারা তরুণ প্রজন্ম তাদের মধ্যে আফ্রিকার নীতিশাস্ত্র, আফ্রিকার দর্শন এবং আফ্রিকার যে নন্দন, এই সব কিছুই শিক্ষা দেওয়া হয় আফ্রিকার তরুণদের। এবং এই শিক্ষাদানের কাজের আবার বিশেষ কিছু ব্যক্তি আছেন যারা গল্প বলেন। এই গল্প কথকদের মধ্যে যারা পুরুষ তাদেরকে গ্রিয়ট বলা হয়, যারা নারী তাদেরকে গ্রিয়টেস বলা হয়। আফ্রিকার সমাজে অনেক গ্রিয়ট এবং গ্রিয়টেস ছিলেন। এখনও আফ্রিকার যদি গ্রামীণ অঞ্চলে যাওয়া হয়, ভ্রমণ করা হয়, সেখানেও অনেক সংখ্যক গ্রিয়ট এবং গ্রিয়টেস অর্থাৎ গল্প কথক, গল্প কথিকার দেখা পাওয়া যাবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।